সুপ্রভাত বন্ধুরা, আমি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ক্লাসটা হবে একটু অন্যরকম। যারা যে সমস্ত আমার চাকরি প্রার্থী বন্ধুরা যারা এসএলএসটি ডেমো দেওয়ার জন্য মনস্থির করেছেন এবং তারা কিভাবে ডেমো দেবেন যারা বুঝে উঠতে পারছেন না, আজকে তাদের জন্য এই ভিডিওটা বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তো কিভাবে একটা ডেমো করা যেতে পারে আজকে আমি সেটার সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই বা বড় দাদা মনে করে অবশ্যই ক্ষমা করে দিবেন, এটুকু আপনাদের কাছে কামনা করি। তো চলেন কিভাবে আমরা ডেমোটা করব সেটা আমরা শুরু করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে একটি ডেমো ক্লাস করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই শ্রেণীকক্ষটাকে কি আমি ক্লাসরুম ভাবতে পারি? আর আমি কি আপনাদেরকে ছাত্রছাত্রী ভেবে পড়াতে পারি? তাহলে আমার একটু স্যার সুবিধা হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। বাচ্চারা, তোমাদের সকলের পুজো কেমন কাটলো? আশা করি তোমাদের প্রত্যেকেরই পুজো ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। তো পুজোর আনন্দ তো প্রায় শেষ হতে চললো। তো এবার আমাদের পড়াশোনার ছন্দে ফিরতে হবে, ছন্দ পতন হলে কিন্তু হবে না। তো আজকে আমি তোমাদের একটা গল্প আকারে কবিতা পড়াবো এবং সেটা কিভাবে করা যায় সেটাই কিন্তু আমরা আজকে দেখবো। তো আজকে আমরা নবম শ্রেণীর যে একটা আলোচ্য কবিতা রয়েছে, খেয়া কবিতা, আজকে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত এবং মলজ্ঞ আলোচনা করব। আশা করি তোমরা যদি এই ক্লাসটা করো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং যে অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসতে পারে আশা করি তোমরা সেগুলি খুব অনায়াসে সেগুলোর উত্তর দিতে পারবে। তো দেখো আজকের আলোচ্য বিষয়, দেখো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খেয়া। খেয়া, আর এটা লিখেছেন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কে লিখেছেন বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে খেয়া। এবার আমরা একটু উৎস পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। আমাদের এই খেয়া কবিতাটা নেওয়া হয়েছে চৈতালি কাব্যগ্রন্থের থেকে, মানে চৈতালি কাব্যগ্রন্থ, সেখান থেকে আমাদের খেয়া কবিতাটা নেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে খেয়া কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? চৈতালি কাব্যগ্রন্থে। এবার এটার পাশাপাশি আমাদের আরো একটা তথ্য মাথায় রাখতে হবে, সেটা হলো চৈতালি কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা হলো আমাদের এই খেয়া কবিতাটা। তাহলে এটাও কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তাহলে কি বললাম? চৈতালি কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা হলো আমাদের আলোচ্য বিষয়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কবিতার যে হেডলাইন খেয়া। খেয়া মানেটা কি? আচ্ছা, খেয়া, এই যে খেয়াটা রয়েছে, এই খেয়া মানে হচ্ছে নৌকা। কি বললাম? খেয়া মানে কি বললাম? নৌকা। তাহলে আমরা নৌকাকে তো দেখেছি, নৌকা এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার কাজ করে, তাই তো? এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার কাজ করে, এটা আমরা প্রত্যেকেই জানি। যারা আমরা গ্রাম বাংলায় বড় হয়েছি তারা আমরা এই নৌকার সঙ্গে কিন্তু পরিচিত। নৌকার কাজ হচ্ছে যাত্রীবাহী, তাই তো? তাহলে আমরা এই বিষয়টা জানি। এটা কিন্তু একটা সমাসবদ্ধ পদ, খেয়া নৌকাটা। এটাকে আমরা ভাঙলে পাই খেয়া পারাপারের নৌকা। খেয়া পারাপারের নৌকা, বোঝা গেল? তাহলে খেয়া মানে কি বললাম? খেয়া মানে হলো নৌকা, যেটা পারাপারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার আমরা আরেকটা তথ্য এর পাশাপাশি মাথায় রাখবো, সেটা হচ্ছে এই যে খেয়া কবিতাটা, এটা কিন্তু একটা সনেট জাতীয় রূপক ধর্মী কবিতা। সনেট বলতে আমরা নর্মালি কি বুঝি? সনেট বলতে আমরা 14 লাইনের কবিতাকে বুঝি, তাই তো? সনেট মানে 14 লাইনের কবিতা, যেখানে 8 লাইন আর 6 লাইন সমান 14। 8 কে বলা হয় অষ্টক আর 6 কে বলা হয় ষষ্ঠক, তাই তো? আমরা এইটুকুটা জানি। এবার রূপক ধর্মী মানে কি? রূপক ধর্মী মানে হচ্ছে আমি মুখে বলছি এক কিন্তু বোঝাচ্ছি আর এক। বোঝা গেল? তার মানে কিছু কিছু ব্যক্তিরা একটা কথা বলে না, সমঝদার আদমি কে লিয়ে ইশারাই কাফি। এখানে ব্যাপারটা ঠিক সেটাই। আমি মুখে বলবো এক কিন্তু এটার ইনার মিনিং বোঝাবে আর এক। তো এই কবিতাটাও ঠিক একই রকম। আমরা এখানে 3টে শব্দের মানে আমাদেরকে বেশ গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে। সেটা কি কি? এক হচ্ছে দুইখানি গ্রাম। এই যে দুইখানি গ্রাম,
এই দুইখানি গ্রাম বলতে অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হয়েছে? দুইখানি গ্রাম বলতে আমরা দেখতে পাই জন্ম, মৃত্যু, আর এই যে খেয়া, এই নৌকা, এই নৌকাকে এখানে মিলনের দূত হিসাবে ধরা হয়েছে। মিলনের দূত, বোঝা গেল? আর নদীর স্রোত, এই যে নদীর স্রোত, এই নদীর স্রোত বলতে আমরা জীবন প্রবাহকে বুঝি। আমরা মূলত এই কয়েকটা কথা একটু মাথায় রাখলে আমাদের এই কবিতাটা বুঝতে সুবিধা হবে। তো এই কবিতাটা বুঝতে গেলে আমরা তিনটি পার্টে ভাগ করে নেব। 1 নম্বর পার্ট গ্রাম বাংলার জীবন, গ্রাম বাংলার জীবন। 2 নম্বর পার্ট হচ্ছে ক্ষমতা দখলের লড়াই। 3 নম্বর আবার গ্রাম বাংলার জীবন। আমরা এই তিনটে পয়েন্টের মাধ্যমে আমরা কিন্তু এই কবিতাটা সম্পূর্ণভাবে বুঝতে পারি। তো চলো আমরা কিভাবে বুঝতে পারি। প্রথম যে পয়েন্টটা রয়েছে গ্রাম বাংলা। আচ্ছা, এটা বলার আগে যারা মুর্শিদাবাদে বাস করো, জিয়াগঞ্জ আজিমগঞ্জ এই নামটা কি শুনেছো? জিয়াগঞ্জের যে সদরঘাট, এই নামটার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত। তো এই ব্যাপারটা দেখলেও আমাদের কিন্তু এই কবিতাটা কিন্তু অনেকটাই বুঝতে সাহায্য করে। কিভাবে? দেখো, এদিকে একটা গ্রাম, মাঝে জলপথ, এদিকে আর একটা গ্রাম। তার মানে আমরা এই খেয়া কবিতায় কটা গ্রাম পেলাম? 2টি গ্রাম। তার মানে আমরা মূলত 2টি গ্রাম পেলাম। আর এই 2টি গ্রামের মধ্যে একটা নৌকা পেলাম। পেলাম তো? এই যে নৌকাটা, এই নৌকাটা কি করছে? সে নদীর স্রোতে চলছে। আমরা এখানে যেটা মাথায় রাখবো, এই যে দুখানি গ্রাম, এই দুইখানি গ্রামের আমরা দেখতে পাই যে এই যে খেয়াটা, এই খেয়াটা নদীর স্রোতে চলছে। তার মানে নদীর তো একটা স্রোত থাকে, আর সেই স্রোতে নৌকাটা চলছে, খেয়া পারাপার করছে। এবং আমরা দেখতে পাই যে এই নৌকার মাধ্যমে কেহ এদিক থেকে এদিকে আসে, কেহ এদিক থেকে এদিকে আসে। তার মানে নিত্যদিন মানুষের একটা আনাগোনার একটা ইঙ্গিত কিন্তু এখানে কবি দিয়েছে। কিন্তু কবি কি আদৌ এখানে শুধু আনাগোনার কথাই বলেছেন? কবি কিন্তু এখানে সেটা বলেন। কবি এর অন্তরালে যেটা বলতে চেয়েছেন, কেউ জন্ম নেয়, আবার কেউ মৃত্যু নেয়। তার মানে কি পৃথিবীর বুকে এই দুটো ঘটনা সত্য, কেউ জন্মিলে কেউ মরে। তার মানে এখানে সেই দুইখানি গ্রামের কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে সেটাই বলেছে, তাই তো? আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে এরা দুই গ্রামের মানে যে দুই তীর, এই দুটো ধরে নাও তীর, এই দুই তীরে এদের জানাশোনা আছে। যেমন আমরা তো জানি যে জন্ম নিলেই মরতে হবে, আমাদের মধ্যে তো জানাশোনা আছে না? এমন কেউ আছে যে জন্ম নিয়েছে অথচ মরবে না? এমন তো নেই। তাহলে জন্মিলেই মরিতে হইবে এই ভুবনে, সেই রবীন্দ্রনাথেরই একটা বিখ্যাত লাইন। এখানে আমরা দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, আর আমরা দেখতে পাচ্ছি এভাবেই সকাল থেকে সন্ধ্যা এই যে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে এই যে খেয়া নৌকাটা রয়েছে সকাল থেকে সন্ধ্যা করে আনাগোনা। আনাগোনা মানে কি? আসা যাওয়া। তার মানে কাউকে, কেউ জন্ম নিচ্ছে, কেউ মৃত্যু হচ্ছে কারো। তার মানে কি এটা কন্টিনিউ চলছে। তাহলে এটা হচ্ছে একটা গ্রাম বাংলার জীবন সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্ষমতা দখলের লড়াই। দেখো, এই যে ক্ষমতা দখলের লড়াই, তার মানে এখানে কিছু স্বার্থান্বেষী মানুষ যারা রয়েছে তাদের এখানে কিন্তু কবি কিন্তু সমালোচনা করছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি ক্ষমতা দখল। তার মানে কারো কাছ থেকে যখন আমরা ক্ষমতা ছিনিয়ে নিই,
সেটা ছিনিয়ে নেওয়ার অর্থ বা দখল করে নেওয়ার অর্থ বুঝতেই পারছো, তোমরা যথেষ্ট বড় হয়েছো। কারণ এই ক্ষমতা দখল মানেই হচ্ছে একটা কম্পিটিশন, আর কম্পিটিশন মানেই খুন, জখম, মারামারি, সন্ত্রাস, এগুলো ভয়াবহভাবে মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা দেখতে পাই যে পৃথিবীতে কত নতুন, কত মানে কি বলতো, দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্ব, তাই তো, পৃথিবীতে কত দ্বন্দ্ব রয়েছে, আবার কত সর্বনাশ হচ্ছে, কিন্তু এরই মাঝে আবার কি হচ্ছে, নূতন নূতন কত বড় ইতিহাস। তার মানে কি, আজকে তোমার সিংহাসন ছিল, আজকে আমি আমার নিজের সিংহাসন করে নিলাম। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে মূলত ক্ষমতা দখলের একটা নতুন নতুন ইতিহাস রচিত হচ্ছে। আবার কি দেখতে পাচ্ছি, যে চারিদিকে হলাহল, চারিদিকে হলাহল। এখানে কিন্তু এই শব্দটার অর্থ কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসছে। যে হলাহল কথার অর্থ কি? হলাহল কথার অর্থ হলো বিষ। কি বললাম? হলাহল কথার অর্থ হলো বিষ। আর ওই লাইনে আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে সুধা। সুধা মানে কি? সুধা মানে হচ্ছে অমৃত। তার মানে কিছু কিছু ব্যক্তি আছে দেখবা, মুখে মধু থাকে, অন্তরে বিষ থাকে। এখানে ব্যাপারটা সেটাই, চারিদিকে বিষ ছড়িয়ে গেছে, আবার কারো মুখে অমৃত বাণী, মানে মধুর মতো বাণী। আর এরই মাঝে আমাদের যে গ্রাম বাংলার জীবন, সেটা কিন্তু ফুটে উঠেছে। আমরা দেখতে পাই যে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, আবার সোনার মুকুট কত ফুটে আর টুটে। এই যে ফুটে আর টুটে, এই যে কথাটা বললাম, এটার মাধ্যমে কবি কি বোঝাতে চাইলেন? তার মানে কি, রক্ত প্রবাহের ম্যাচে ফেনাইয়া ওঠে। ফেনাইয়া শব্দটা আমরা যখন ভাত রান্না করি, যখন উতলিয়া পড়ে, সেইটাকে আমরা ফেনাইয়া বলি। তো এই রক্ত, খুন, জখম, মারামারির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ফুটে আর টুটে। ফুটে আর টুটে মানে কি? মানে ধ্বংসের ইঙ্গিত। এখানে কিন্তু একটা ধ্বংসের কিন্তু একটা বাতাবরণ কিন্তু স্পষ্ট ছাপ রয়েছে, সেটা কিন্তু এখানে খুবই স্পষ্ট ভাবে দেখিয়ে দিয়েছে। তো আমরা মূলত এই ক্ষমতা দখলের লড়াই ব্যাপারে এগুলো জানলাম, যে ক্ষমতা দখল করতে গিয়ে মানুষের মনের মধ্যে যে নানান রকমের সন্ত্রাস, সেগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। আবার আমরা সবশেষে দেখতে পাই 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে গ্রাম বাংলার জীবন। এই গ্রাম বাংলার যে জীবন, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা দুই তীরে দুই গ্রাম জানাশোনা আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, কেউ কারো নাম জানে না। দেখো, আমরা গ্রামে অনেকের সঙ্গে কথা বলি, আমরা পরিচিত, একে অপরের মুখ পরিচিত, কিন্তু অনেকের নাম জানে না। তার মানে কি, তাই বলে কি আমরা তাকে চিনি না? অবশ্যই চিনি। তার মানে এখানে বলতে চাইছে যে এই যে দুই তীরে দুই যে গ্রাম রয়েছে, এদের মধ্যে জানাশোনা আছে, কিন্তু কে বা জানে না, কেউ তাদের নাম জানে না। আর আমরা এরই ভাজে দেখতে পাই যে দোহা পানে। দোহা পানে মানে কি? দোহা পানে মানে কি? মুখোমুখি। যেমন একটা ছেলে বা একটা মেয়ে সামনাসামনি যেমন মুখোমুখি বসে থাকে, ঠিক সেই রকম ভাবে এই গ্রামও, এই গ্রাম আর এই গ্রাম মুখোমুখি একে অপরকে দেখছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই খেয়া নৌকা, এই যে খেয়া নৌকাটা রয়েছে, এই খেয়া নৌকা চিরদিন চলে নদীর স্রোতে, চিরদিন। তার মানে এই খেয়া নৌকা চিরদিন চলে নদীর স্রোতে, এই যে একটা লাইন, আর খেয়া নৌকা কখন আনাগোনা করে, এই দুটো লাইন কিন্তু প্রায় শিক্ষার্থীরাই ভুল করে। তাই তোমরা কিন্তু এখানে একটু সজাগ থাকবে। যদি বলে কখন আনাগোনা করে, তাহলে সকাল হইতে সন্ধ্যা। আর যদি বলে খেয়া নৌকা চলে কিসে? চিরদিন নদীর স্রোতে চলে। এই চিরদিন কথাটা মাথায় রাখতে হবে। আর আমরা দেখতে পাই যে এই নৌকার মাধ্যমেই কেহ যায় ঘরে, আবার কেহ যায় ঘর থেকে বাইরে। তার মানে কেউ জন্ম নেয়, আবার কেউ মৃত্যুবরণ করে। তার মানে এই প্রক্রিয়াটা থেমে তো থাকবে না, জন্ম মৃত্যু ব্যাপারটা তো সারা জীবন চলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউয়াসলি চলবে। তো এই হচ্ছে মূল আলোচ্য বিষয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কারণ এটা আমার প্রথম ডেমো দেওয়ার আমি চেষ্টা করলাম, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, তাই তোমাদেরকে আবার অনুরোধ, যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই
ছোট ভাই, দাদা বলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।